আসসালামাইকুম রহমতুল্লাহি বারকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের বিদ্যালয়ের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি তোমাদেরকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স সম্পর্কে শিখাইতেছিলাম, কিন্তু সরি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের আমি শিখেছি তোমার কাকে বলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তার সাধারণ অ্যাফার্মেটিভ স্ট্রাকচারগুলো দেখানো হয়েছে। আমি এখন নেগেটিভটা দেখাইতে চাচ্ছি বা ইন্টারোগেটিভ। নেগেটিভ করতে হলে পরে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ করতে হলে তোমার স্ট্রাকচারটা এরকম হবে যে তোমার নেগেটিভ স্ট্রাকচার, নেগেটিভ স্ট্রাকচারটা হবে নেগেটিভ স্ট্রাকচারটা এরকম হবে যে সাবজেক্ট প্লাস ডু নট অথবা ডাজ নট। এটাকে সংক্ষেপে তুমি এটা লিখতে পারো ডন্ট অথবা ডাজন্ট, এটা লেখা যেতে পারে। অর্থাৎ ডু নটটাকে ডন্ট লিখতে পারো, ডাজ নটকে ডাজন্ট লিখতে পারো। তবে ভার্বের বেস ফর্ম V1 প্লাস এক্সটেনশন। এখন দেখো তোমার এই যে এটা হলো, আমি যদি উদাহরণস্বরূপ বলতে চাই তাহলে যেমন লিখতে পারি যে সে স্কুলে যায় না। যদি বলি তাহলে লিখব যে হি ডাজ নট গো টু স্কুল। শোনো, নেগেটিভ হোক আর ইন্ট্রোগেটিভ হয়, এই জায়গায় বেস ফর্ম থাকবে। ভার্বের সাথে আমি যে বলেছিলাম যে অ্যাফার্মেটিভ সময় সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়ের যোগ হবে। মূল ভার্বের শেষে ও সিএইচ এস ডবল এস বা এক্স থাকলে ইয়ের যোগ হয়, আর বাকি ক্ষেত্রে এস যোগ হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। কিন্তু এই নেগেটিভ হোক আর ইন্ট্রোগেটিভ হোক, এই ক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস কিছু যোগ হবে না, শুধু বেস ফর্মটাই বসবে। দেখো, তার জন্য সাবজেক্ট বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ডাজ নট। এখন ডু নট বা ডাজ নট কোথায় বসবে? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে ডাজ নট, বাকি ক্ষেত্রে ডু নট বসবে। তাহলে যেহেতু হি থার্ড পারসন, তার জন্য ডাজ নট, পরে ভার্বের বেস ফর্ম বসবে, তারপরে বেস ফর্মের পরে তোমার এক্সটেনশন বাকি অংশ। তাহলে এটা হচ্ছে নেগেটিভ স্ট্রাকচার। এখন যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে অন্য কোনো সাবজেক্ট হয়, তাহলে তারা স্কুলে যায় না, তাহলে কি হবে? দে ডোন্ট গো অথবা ডু নট গো টু, কোথায় জানে? স্কুলে। তারা স্কুলে যায় না। তাহলে এটা হলো মানে ডু নট ডাজ নট দুটারই ব্যবহার দেখানো হলো। এরপরে তারপর ইন্ট্রোগেটিভ স্ট্রাকচারটা শিখতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট কোনো সেন্টেন্সকে আমরা কি করব, যদি আমাদের নেগেটিভ করতে বলা হয় তাহলে সাবজেক্টের পরে ডু নট অথবা ডাজ নট ব্যবহার করব। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ নট ব্যবহার করব, বাকি ক্ষেত্রে ডু নট ব্যবহার করব। তবে ভার্বের বেস ফর্ম ব্যবহার করব, বাকি এক্সটেনশন যা বা মানে বাকি অংশ লিখব। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভ স্ট্রাকচার। নেগেটিভ করতে হয় কীভাবে সেটা দেখাইলাম তোমাদের। এরপরে আমি জানি এই জিনিসগুলো তোমরা 99% ছেলেমেয়েরা জানে। এবার তোমার ইন্ট্রোগেটিভ স্ট্রাকচারটা দেখাইতে চাচ্ছি। ইন্ট্রোগেটিভ স্ট্রাকচারটা কেমন হয়? ইন্ট্রোগেটিভ স্ট্রাকচারটা তোমার হবে এরকম যে ডু অথবা ডাজ
সাবজেক্টের পূর্বে বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে V1 বসবে, তারপরে এক্সটেনশন বসবে প্লাস তোমার ডু অথবা ডাজ সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এটা তোমার যখন ইন্টারোগেটিভ করতে বলবে তখনকার স্ট্রাকচারটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। এখন ডাজ হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ হবে, বাকি ক্ষেত্রে ডু হবে সাবজেক্টের পূর্বে। এখন তারপর দেখো যদি আমি লিখি যে যদি সে কি স্কুলে যায়, আমি লিখতে পারি তাহলে ডাজ হি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ডাজ হি। আচ্ছা একটু বাংলা লিখে নি, সে কি স্কুলে যায়, এই যে লাস্টে 29 তো আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে প্রথমে ডু বসবে, ডু অথবা ডাজ, তাহলে থার্ড পারসন সিঙ্গুলার সে ডাজ, হি অথবা সি হতে পারে, আমি হি ধরলাম, ছেলে ধরলাম। সে কি প্রথমে ডু বা ডাজ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার তার জন্য ডাজ হলো, তারপর সাবজেক্ট কি, এই ক্ষেত্রে সে হচ্ছে হি, তারপর ভার্ভ যাওয়া, গো মানে যাওয়া, যায় এই ক্ষেত্রে গো মানে যায় বা যাওয়া। এখন তারপরে কি কোথায় যায়, স্কুলে, এক্সটেনশন বসাই দিলাম প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এই যে হয়ে গেল। এখন যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার বাদে হয় সাবজেক্ট তাহলে সেটা ডু হবে। এবং তারা কি স্কুলে যায় যদি লিখি তাহলে লিখবো যে ডু দে গো টু স্কুল। এখন একটা জিনিস আছে বলার, দেখো সবসময় কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসতেছে, এর সাথে এস বাই এস এর সাথে কিন্তু এস বাই এস কোনো কিছু যোগ হচ্ছে না, হবেও না, নেগেটিভ ইন্টিগ্রেটিভের সময় হবে না। এরপরে আমরা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের মধ্যে এই জিনিসগুলো আমাদের জানা থাকতে হবে। এরপরে আমি তোমার দেখাইতে পারি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে বলি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কন্টিনিউ থেকে আসলে কন্টিনিউয়াস শব্দটা তো চালিয়ে যাওয়া বা যেটা চলতেছে, তাহলে প্রেজেন্ট যেহেতু বর্তমানকালে কোনো কাজ হইতেছে বা চলিতেছে এরূপ বুঝালে ভার্বের আকারে যে পরিবর্তন হবে তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে। অর্থাৎ বর্তমান সময়ে যে কাজ হচ্ছে বা চলছে এরূপ বুঝালে তার কালকে আমরা বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স চেনার উপায়, বাংলা ক্রিয়া শেষে তোমার থাকবে হচ্ছে, বাংলা ক্রিয়া শেষে তোমার সাধারণত তেসি, তেসো, তেসেন, তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে, তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে। এটা হলো চেনার উপায়। আর ইংরেজিতে চেনার উপায় হচ্ছে সাবজেক্টের পরে তোমার এম অথবা ইজ অথবা আর থাকবে, তারপর ভার্বের প্রেজেন্ট ভার্বের সাথে আইএনজি যোগ থাকবে। যত রকম কন্টিনিউয়াস আছে সব রকম, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে দুই রকম কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্ট ইনডিফিনাইটের পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সেও আবার তোমার ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। মোট কয় রকম হলো তাহলে? 6 রকম কন্টিনিউয়াস টেন্স। তার মধ্যে প্রত্যেকটার সঙ্গে দেখবা তেসি মানে সেটা চলতে থাকিবে কোনো একটা সময় বুঝাইতে, মানে শেষ চলিতে থাকিবে এরকম একটা কিছু বুঝাবে। তাহলে যত রকম কন্টিনিউয়াস টেন্স আছে, আমি যেটা বলতে চাচ্ছি 6 রকম কন্টিনিউয়াস টেন্স আছে, তার সঙ্গে আইএনজি যোগ থাকবেই। হয়তো বি ভার্বটা অক্সিলারি ভার্বটা পার্থক্য থাকবে। প্রেজেন্ট ইনডিফিনাইট হলে প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে
এম অথবা ইজ অথবা আর থাকবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে তোমার হ্যাভ বিন, হ্যাজ বিন থাকবে, তার সাথে আইনজি, তারপরে ভার্বের সাথে আইনজি যোগ থাকবে। ফিউচার কন্টিনিউয়াস হলে শ্যাল বি অথবা উইল বি, তারপরে আইনজি যোগ হবে ভার্বের সাথে। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস হলে পরে তোমার শ্যাল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইনজি যোগ হবে। তোমার পাস্ট কন্টিনিউয়াস হলে সাবজেক্টের পরে ওয়াজ অথবা ওয়ার বসবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পরে হ্যাড বিন এর পরে ভার্বের সাথে আইনজি যোগ হবে। সবই মূল ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যোগ করতে হবে। তো এখন বাংলা ক্রিয়া শেষে আমরা তাহলে এই তেসি, তেসো, তেসেন ইত্যাদি যদি থাকে তাহলে আমরা এটাকে বুঝে নেব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর ইংরেজিতে মনে রাখতে হলে পরে সাবজেক্টের পরে এম অথবা ইজ অথবা আর, তারপর ভার্বের সাথে আইনজি যোগ থাকবে। এবার দেখো স্ট্রাকচারটা কেমন হবে। স্ট্রাকচারটা এরকম, সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস আইএনজি প্লাস এক্সটেনশন। এখন দেখো আমি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স ও এম ইজ আর এর কথা বলেছি, ওই জায়গার একই নিয়ম যে ফার্স্ট পারসন আয়ের ক্ষেত্রে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ইজ এবং বাকি ক্ষেত্রে আর বসে। এটাও তাই, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে এম, ফার্স্ট পারসন আয়ের ক্ষেত্রে এম, সবসময় ফার্স্ট পারসন আয়ের ক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আই এম হবে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ইজ হবে, বাকি সব ক্ষেত্রে আর হবে। তবে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ হবে, তারপর বাকি অংশ যা থাকবে তাই বসাইতে হবে। তোমার পার্থক্যটা কোথায়? পার্থক্য হচ্ছে তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সেও এম ইজারের ব্যবহার হচ্ছে, আবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও এম ইজারের ব্যবহার হচ্ছে। পার্থক্য হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এম ইজারের পরে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যোগ থাকবে, কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে এম ইজার মূল ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তারপরে আর কোনো ভার্ব থাকে না, অথবা ভার্ব থাকলে আইনজি যোগ থাকবে না। এবার দেখো তোমাকে যদি বলি, এর একটা উদাহরণস্বরূপ যদি কিছু বলি, তাহলে আমি যদি বলি যে সে একটা গান গাইতেছে, তাও যদি বলি, অথবা বলি যে সে একটি বই পড়িতেছে, এটা তাহলে যদি লিখি যে সে একটি বই পড়িতেছে, দেখো এই যে পড়িতেছে, তেসি, তেসো, তেসি, তেসো, তেসেন, পড়িতেছে, তেসেও আবার লিখতে পারি, তেসে, আচ্ছা তেসে, তেসি, এটা অ্যাড করে দিলাম, তেসে, তেসি, তেসো, তেসেন ইত্যাদি থাকে। তাহলে সে একটি বই পড়িতেছে, এটাকে শেষ হয়নি, চলতেছে, তাহলে এটা হচ্ছে হি, সে বলতে হি অথবা সি লিখতে পারি, হি, তারপরে ভার্বের সাথে তারপর ভার্বে তোমার অক্সিলারি ভার্ব হিসেবে এম অথবা ইজ অথবা আর, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ইজ, তারপরে ভার্বের সাথে আইনজি যোগ, পড়ার ইংরেজি রিড, তার সাথে আইনজি যোগ করবো, তবে কী পড়িতেছে? একটি বই, তাই না, এ বুক, যে তাহলে সে একটি বই পড়িতেছে, হি ইজ রিডিং এ বুক। যদি তোমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ ফার্স্ট পারসন আই হতো, তাহলে যদি আমি একটি বই পড়িতেছি, আই অ্যাম রিডিং এ বুক হতো, তারা একটি বই পড়িতেছে, দে আর রিডিং এ বুক হতো। এই হচ্ছে তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ স্ট্রাকচারটা। কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার বলো, তুমি তখন এই স্ট্রাকচারটাই বলবা। আচ্ছা, এবার আমি নেগেটিভ স্ট্রাকচারটা দেখি। নেগেটিভ করতে হলে কী করতে হবে? নেগেটিভ করতে হলে শুধু এম ইজ আর এর পরে নট লাগাই দিতে হবে নেগেটিভ। হ্যাঁ, নেগেটিভ করতে হলে পরে সাবজেক্ট প্লাস এম নট অথবা ইজ নট অথবা আর নট প্লাস V1 প্লাস আইএনজি, সব ঠিক থাকবে, প্লাস এক্সটেনশন। এখন একটা কথা, এইটুকু জিনিসটাকে আমি এরকম লিখতে পারতাম,
এম অথবা ইজ অথবা আর লিখে নট লিখে রাখতে পারতাম, যে কোনো একটা ব্যবহার হওয়ার পর নিয়ম অনুযায়ী তারপর নট লাগাই দিতে হবে। আমি এই জিনিসটা করতে পারতাম, কিন্তু আমি তা করি নাই। আমি যেটা বলতে চাচ্ছি যে সাবজেক্টের পরে এম নট, ইজ নট, আর নট, এই যে নট যে আমার 3 বার লিখতে হলো, আমি এম অথবা ইজ অথবা আর লিখে নট লিখতে পারতাম, তার মানে 2 বার নট লেখার প্রয়োজন ছিল না। মানে আমি বলতে চাচ্ছি এটাই যে যদি ফার্স্ট পারসন আই হয়, এম হলে পরে নেগেটিভ হলে তারপর নট লাগাই দেবো। যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সাবজেক্টের পরে ইজের পরে নট লাগাই দেবো। যদি ফার্স্ট পারসন আই অথবা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে অন্য যে কোনো নাম্বার হয় তখন তার সাথে আর হবে, তারপর নট লাগাই দেবো। আমি এটা বলতে চাচ্ছি, তার জন্য এই স্ট্রাকচারটাও আমি লিখতে পারি, অথবা উপরে যেটা লিখছি এটা লিখতে পারি। এবার একটা উদাহরণস্বরূপ যদি আমি বলি যে তারা ফুটবল খেলতেছে না, তাহলে কি হবে? তারা হচ্ছে আর নট হবে, আর নট খেলা করিতেছে না, তাহলে কি PLAYING প্লেয়িং দে আর প্লেয়িং ফুটবল, তাই না? ফুটবল, দে আর প্লেয়িং দে আর নট প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতেছে না, এভাবে হবে। সে ফুটবল খেলতেছে, সে ফুটবল খেলতেছে না, তাহলে লিখবে যে সি অথবা হি, তবে মেয়েরাও তো এখন ফুটবল খেলে তাই শিও বলা যায়, তাই হি বলবো আমরা। হি ইজ নট প্লেয়িং ফুটবল, সে ফুটবল খেলতেছে না। আমি ফুটবল খেলতেছি না, আই অ্যাম নট প্লেয়িং ফুটবল, আমি ফুটবল খেলতেছি না, এভাবে হতে পারে। এটা হলো নেগেটিভ গেল। ইন্টিগ্রেটিভ পেটটা বলি, ইন্টিগ্রেটিভ করতে হলে পারে স্ট্রাকচার হবে এরকমই। ইন্টিগ্রেটিভ হলে পরে স্ট্রাকচারটা হবে এরকম যে এম অথবা ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস ING প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন আমি কি ফুটবল খেলতেছি, এম আই প্লেয়িং ফুটবল, আমি কি ফুটবল খেলতেছি। সে কি ফুটবল খেলতেছে, ইজ হি প্লেয়িং ফুটবল, সে কি ফুটবল খেলতেছে। তারপরে আর দে প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলতেছে। তাহলে ওইটা জানা থাকতে হবে। ফার্স্ট পারসন আয়ের ক্ষেত্রে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ক্ষেত্রে ইজ, বাকি ক্ষেত্রে আর বসে সাবজেক্টের পূর্বে। এই তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেল। তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তোমার এটা তোমার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটুকু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে গেলে। এরপর আমরা আসি যে আসলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যে বলতেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এই আইএনজি যোগ করতে গেলে কিছু নিয়ম পালন করতে হয়। সেটা হচ্ছে ভার্বের শেষে যদি ই থাকে সব সময় ই লোপ পাইবে, ই উঠে যাবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি তোমাকে বলি, বললাম যে আমি তাকে একটা বই দিতেছি, যদি তাই বলি কেমন হবে? অথবা আমি তাকে, আচ্ছা এটাই লিখি, আমি তাকে একটি বই দিতেছি, আচ্ছা তাহলে কি লিখব? আমি দিতেছি, কি দিতেছি, মানে দিতেছি, তাহলে গিভ মানে দেওয়া। আর তার আগে হলো তোমার এইটা করি, স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস এম অথবা ইজ অথবা আর প্লাস V1 প্লাস এক্সটেনশন। দেখো সাবজেক্টটা আমি দেওয়ার, তারপর এম অক্সিলারি ভার্ব পাবে এম
ফার্স্ট পার্সন আয়ের ক্ষেত্রে এম বসে, তাও গিভ মানে দেওয়া, দেখো GIV, কিন্তু এই জায়গা আইএনজি ওই ইটা উঠে গেল, আই এম গিভিং, কাকে দিছি তাকে, হিম, কি দিতেছি এ বুক, এই যে এই জায়গায় একটা জিনিস তোমার আমি ব্র্যাকেটের মধ্যে একটু দেখাই, দেখো GIV এই ইটা লোপ পেল, তারপরে কিন্তু তোমার আইএনজি যোগ হলো। আচ্ছা এটা আমি একটু ক্লিয়ার করে লিখি, সরি একটু ক্লিয়ার করে লিখি, GIV ING, আচ্ছা গিভিং, আমি জিনিসটা এবার এই জায়গায় একটু দেখাই, GIV এই ইটা লোপ পেয়ে যাবে, অর্থাৎ ইটা সাইলেন্ট করে উঠাই দিতে হবে, তারপরে আইএনজি যোগ করতে হবে। কী জন্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সব সময় ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় তোমার যদি মূল ভার্বের শেষে ই থাকে তাহলে ই লোপ পাইবে, ইটা উঠে যাবে। হ্যাঁ, তারপরে তাহলে আই অ্যাম গিভিং, আমি দিতেছি কাকে, তাকে, হিম, আই অ্যাম গিভিং হিম, কি দিতেছি এ বুক, এ বুক একটা বই, এই যে আমি তাকে একটা বই দিতে চাই। এখন যে ইটা লোপ পেল, তাহলে বুঝতে পারলে এরকম যত রকম ভার্বের সাথে আইএনজি যোগ করতে গেলেই যদি এরকম তোমার ভার্বের সাথে শেষে যদি ই থাকে তাহলে ইটা লোপ পাইবে। এখন আশা করি এটা বুঝাইতে পারলাম। তাহলে নিয়মটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সাথে কন্টিনিউয়াস টেন্সে যত রকম কন্টিনিউয়াস আছে তার সাথে যদি আমি আইএনজি যোগ করতে চাই ভার্বের সাথে, তবে ভার্বের শেষে যদি ই থাকে তাহলে অবশ্যই ইটা লোপ পাইবে, তারপরে আইএনজি যোগ হবে। এখন তোমার আইএনজি যোগ করতে যেয়ে যদি দেখা যায় যে তোমার কনসোনেন্ট থাকে, তার পূর্বে যদি তোমার ভাওয়েল থাকে, মনে রাখবা যে মূল ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে, তাহলে আইএনজি যোগ করার সময় ওই কনসোনেন্ট দ্বিগুণ হয়। আরেকটা রুলস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ করার সময় যদি, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ করার সময় যদি মূল ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি একটা ভাওয়েল থাকে, তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করার সময় ওই কনসোনেন্ট দ্বিগুণ হবে। যেমন আমি যদি লিখি এরকম করে যে আমরা সাঁতার কাটিতেছি, পুকুরে না নদীতে বললাম না, ছোট করে লিখলাম, আমরা সাঁতার কাটিতেছি, কাটিতেছি যে আছে যেহেতু, তাহলে আমি লিখতে পারি যে আমরা ইংরেজি উই, তেসি যেহেতু আছে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে এটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না, উই হচ্ছে প্লুরাল নাম্বার, তাহলে উই আর ফার্স্ট পারসন কিন্তু প্লুরাল নাম্বার, উই আর, তার জন্য আর হবে, উই আর সুইম মানে কি সাঁতার কাটা, এটা কিন্তু সুইম মানে সাঁতার কাটা। তাহলে দেখো মূল ভার্বের শেষে কিন্তু কনসোনেন্ট আছে, কনসোনেন্টের পূর্বে ভাওয়েল আছে, তাহলে কনসোনেন্ট দ্বিগুণ হবে, এই যে সুইমিং, তারপরে জ্ঞান আইএনজি যোগ হবে। নিয়মটা হচ্ছে কি, তো মানে তারপরে যে কনসোনেন্ট যেটা থাকবে আবার সে লাস্টের কনসোনেন্টটা আসবে, তারপরে জ্ঞান আইএনজি যোগ হবে, অর্থাৎ এটা দ্বিগুণ হবে, এটা একটা আসলে দুইটা হবে, তারপর আইএনজি যোগ হবে। তবে বাকি যদি কিছু থাকে আছে, বাকি যেহেতু কোনো কিছু নাই আমি অবজেক্ট নিই নাই, উই আর সুইমিং, এরকম রানিং হতে পারে, আর ইউ অ্যান রান, তারা দৌড়াইতেছে, দে আর রানিং, বা আই অ্যাম রানিং, রানিং, এরকম হতে পারে। তাহলে এটা একটা রুলস হতে পারে যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি যোগ করার সময় মূল ভার্বের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার পূর্বে যদি একটা ভাওয়েল থাকে, তার পূর্বে ভাওয়েল থাকলে আমরা আইএনজি যোগ করার সময় ওই কনসোনেন্টটা দ্বিগুণ করে দেব, ডবল করে দেব,
এটা একটা রুলস, এটা অবশ্যই মনে রাখতে হবে, অনেক ইম্পর্টেন্ট একটা রুলস। আর আবার কি হতে পারে, আরও হতে পারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তো তোমার সবসময় ই উঠে যাবে, কিন্তু ই উঠানোর পরে যদি তোমার মনে রাখবে যে আই চলে আসে, তাহলে ওই আইটা ওয়াই পরিবর্তিত করবে, তারপরে আইনজি যোগ করবে। কেননা পাশাপাশি দুইটা আই কখনো ব্যবহার হয় না, একটা ভার্বের পাশাপাশি দুইটা আই ব্যবহার হয় না, এই কারণে। হ্যাঁ, তো এটা রুলস হচ্ছে, যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আইনজি যোগ করার সময় মূল ভার্বের শেষে যদি ই থাকে এবং তার পূর্বে যদি একটা মানে তার পূর্বে যদি আই থাকে, ই এর পূর্বে যদি আগে যদি আই থাকে, তাহলে ই উঠে যাবে, তারপরে ওই আইটা ওয়াই এ পরিবর্তিত করতে হবে, তারপরে আইনজি যোগ করতে হবে। সরি, দেখো তাহলে যেমন বলি যে লোকটি মারা যাইতেছে, যদি বলি লোকটি মারা যাইতেছে, যাইতে সে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে লিখতে পারি যে দ্য ম্যান, লোকটি, দ্য ম্যান ইজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যাইতে যাইতেছে, মারা যাইতেছে, লোকটা মারা যাইতেছে। তাহলে ডাই মানে কিন্তু মারা যাওয়া, মরে যাওয়া, একটা জিনিস খেয়াল করে দেখো। তাহলে আচ্ছা, ওয়াই আইএনজি ডাইং হয়ে গেল। আমি তোমাকে এই জায়গায় দেখাই, এই যে ডি আই, ডাই, দেখো ডাই কিন্তু লোপ পাবে, এটা কি পাবে, লোপ পাবে, উঠে যাবে। হ্যাঁ, আর ওয়াই এর পরিবর্তে, সরি আই এর পরিবর্তে আই, অর্থাৎ আই এর পরিবর্তে ওয়াই হবে, অর্থাৎ লিখতে পারে আই এর পরিবর্তে ওয়াই হবে, তারপরে আইনজি যোগ হবে। এটা হচ্ছে রুলস। তাহলে প্রেজেন্ট আমি যদি কন্টিনিউয়াস টেন্সে আইনজি যোগ করতে চাই, তাহলে এবং মূল ভার্বের শেষে যদি ই থাকে, ই এর পূর্বে যদি আই থাকে, তাহলে ই তো লোপ পাবেই নিয়ম অনুযায়ী। তার পূর্বে যদি মানে আয়ের পূর্বে যদি আই থাকে, তাহলে সেই আইটা কি হয়ে যাবে, ওয়াই পরিবর্তিত হবে, তারপর আইনজি যোগ হবে। সেজন্য বলা যায়, এক কথায় বলতে পারি যে আইনজি যোগ করার সময় আই উঠেছে, ওয়াই আইএনজি যোগ হবে, তাও বলা যায় যে আই লোপ পাবে, লোপ পেয়ে আই ই লোপ পেয়ে আই বাদ হয়ে যে ওয়াই আইএনজি যোগ হবে, তাও বলা যায়। এরকম লাই হতে পারে, এলাই লাই সাথে আইএনজি যোগ করতে গেলে পরে হবে। এই হচ্ছে মোটামুটি প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে নিয়ম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এগুলো প্র্যাকটিস করবা, বেশি বেশি রুলসগুলো প্র্যাকটিস করতে হবে। তোমরা এগুলো বেশি বেশি প্র্যাকটিস করবা, তাহলে ইনশাল্লাহ ক্লিয়ার হতে পারবে। এরপরও যদি বুঝতে না পারো, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।